দেখো আজকে আমাদের টপিকটা হলো মানুষের হৃৎপিণ্ড নিয়ে আর কি। ঠিক আছে, মানুষের হৃৎপিণ্ড আমরা আগের ক্লাসে দেখছি রুই মাছের হৃৎপিণ্ড এগুলো সেগুলো হ্যান ত্যান দেখছি। আজকে মানুষের হৃৎপিণ্ড সম্পর্কে কিছু ধারণা তোমাদের দেবো। এখান থেকে সৃজনশীল আসার পসিবিলিটিটা কম, এই জন্য নৈমিত্তিক হিসেবে ধারণাটা একটু বেশি দিব। আজকে যা টপিক পড়াবো সবগুলো মানে একটু মোটামুটি জাস্ট ইয়াগুলা করবো আমরা। হৃৎপিণ্ড জিনিসটা হইলো তোমার পাম্পের মতো সংকোচন আর প্রসারণ করে, সংকোচন প্রসারণ করে, বিট করে আর কি। ওই বিট করে সারা দেহে রক্ত সংবহন করে, সেটাকে আমরা কি বলি? নর্মালি হৃৎপিণ্ড বলি। হৃৎপিণ্ডকে নর্মালি আমরা কি বলতে পারি? পাম্প যন্ত্র বলি। সেটাকে শিরার মাধ্যমে তোমার রক্তগুলো সংগ্রহ করে, আর ধমনীর সাহায্যে কি করে? রক্তগুলো বিভিন্ন অংশে প্রেরণ করে। ঠিক আছে, দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত আনে, সেই রক্তটা থেকে কার্বন ডাইঅক্সাইড এবং গ্যাসীয় একটা এক্সচেঞ্জের মাধ্যমে রক্তটাকে আবার ধমনীর মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পাঠায় দেয়। ঠিক আছে, এখানে একটা এস্টিমেট করছে দেখো, একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড প্রায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। ঠিক আছে, 2600 মিলিয়ন মানে এটা অনেক। ঠিক আছে, তো আমরা এই প্রায় এত মিলিয়ন বার তোমার স্পন্দিত হয়। প্রতিটি ভেন্ট্রিকল থেকে প্রায় 150 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয় আর কি। ঠিক আছে, তো এরকম আর কি কিছু স্পন্দন দিচ্ছে। এটার অবস্থানটা কোথায়? মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের মধ্যচ্ছদার উপরে এবং দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বেঁকে অবস্থান করে। এজন্য আমাদের বলে যে ডান দিকে কাত হয়ে শুইতে হয়। বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত আমাদের হৃৎপিণ্ডটা। দুই ফুসফুসের মাঝে থাকে, বাট বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে থাকে। দেখতে লালচে রঙের হৃৎপিণ্ড দেখছো তোমরা, ত্রিকোণাকার একটা আকৃতিও দেখছো। গোড়াটা চওড়া আর ঊর্ধ্বমুখী থাকে। এই যে পরের ইয়েতে ছবি আছে, এই যে দেখো গোড়ার এটা এই একটা চওড়া, আর এই পাশটা দেখো একটু ত্রিকোণাকার একটা কাঠামো সেটা কি করে গঠন করে। ঠিক আছে, আচ্ছা। সুচালো শীর্ষদেশ মানে একটু চোখা টাইপের, এই যে দেখো চোখা টাইপের শীর্ষদেশ থাকে এটার মধ্যে। ঠিক আছে, আকার আকৃতি লালচে খয়েরি ত্রিকোণাকার মোচার মতো। ঊর্ধ্বমুখী অংশটাকে বেস, নিম্নমুখী অংশটাকে অ্যাপেক্স বলা হয়। পূর্ণবয়স্ক হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 9 সেন্টিমিটার হয় আর কি। আচ্ছা, আবরণ, আবরণটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবরণটা ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের একটি দ্বিস্তরী, কত স্তরে? দ্বিস্তরী একটা পেরিকার্ডিয়াম, এটা নবী থেকে হিসেবে খুব ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের আবরণ, মানুষের হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম। কয়টা দ্বিস্তর। ঠিক আছে, নামক পাতলা ঝিল্লিতে এটা কি থাকে? আবৃত থাকে। ওকে, আচ্ছা। দ্বিস্তর, দুইটা স্তর, যেহেতু দ্বিস্তরীয় একটা পর্দা থাকে, দুইটা স্তর। বাইরের স্তরটার নামটা হলো প্যারাটাইল, প্যারাইটাইল। ঠিক আছে, প্যারাইটাল। আর ভিতরের স্তরটার নামটা হলো ভিসেরাল। এই দুইটার মাঝখানে অবশ্যই পেরিকার্ডিয়াল একটা ফ্লুইড যেটা থাকবে। দুইটা স্তরের মাঝখানে তরল পদার্থ থাকবে বা ফ্লুইড থাকবে, সেই ফ্লুইডটার নাম হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটা সংকোচন এবং প্রসারণে সাহায্য করবে। যেহেতু ফ্লুইড জিনিস, তো তোমার অবশ্যই একটা পিচ্ছিল জিনিস হবে একটা। ঠিক আছে, আচ্ছা। প্রাচীর, হৃৎপিণ্ডের প্রাচীর, তিনটা প্রাচীর, বুঝতেই পারতেছো। তিনটা প্রাচীর থাকবে। তিনটা প্রাচীর বলতে কি, হৃৎপিণ্ডের একটা অনিচ্ছিক পেশি দিয়ে গঠিত, বা এটা একটা হৃৎপেশি দিয়ে গঠিত। অনিচ্ছিক পেশিটার নামটাকে আমরা হৃৎপেশি বলতেছি, কারণ এখানে হৃৎপিণ্ড কোনো উদ্দীপনা ছাড়াই সে কিন্তু হার্টবিট চালায় যাইতেছে। ঠিক আছে, ধরো তুমি হাতটাকে নড়াইতে চাইতেছো, তখন তুমি একটা হাতটা নড়াই, তোমার একটা উদ্দীপনা লাগবে, কিন্তু হৃৎপিণ্ড যে পাম্প করতেছে এটার জন্য তোমার কোনো উদ্দীপনা লাগে না। যেমন তুমি যদি ঘুমাইতেছো, তোমার হৃৎপিণ্ড কিন্তু পাম্প করে যাচ্ছে, সর্বক্ষণ পাম্প করে যাচ্ছে, তার জন্য কোনো উদ্দীপনা প্রয়োজন হয় না। তো এইরকম এখানে কিছু পেশি আছে, সেই পেশিগুলাকে আমরা নর্মালি বলি আমরা কি? হৃৎপেশি বলি, আমরা কার্ডিয়াক পেশি বলি। তিনটা স্তরে বিন্যস্ত থাকে, একটা কি এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর কি এন্ডোকার্ডিয়াম থাকে। এপিকার্ডিয়াম সবচেয়ে বাইরের স্তর, বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে এটার মধ্যে। আর মায়োকার্ডিয়াম কি মধ্যপ্রাচীরের স্তর, যেটা এই স্তরের মধ্যে কি সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে মায়োকার্ডিয়াম। আরেকটা আছে তোমার এন্ডোকার্ডিয়াম। ঠিক আছে, ওকে, দেখো খেয়াল করো। এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম কি হৃৎপুঞ্জের অন্তঃস্থ স্তর এবং হৃৎপিণ্ডের প্রকাশের
অন্তঃপ্রাচীর গঠন, কপাটিকা গুলাকে, কপাটিকা আছে কিছু, আমরা দেখবো রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়, এগুলো আমরা একটা একটা করে দেখবো। এবার আসলে হৃৎপিণ্ডের গঠনটা আমরা দেখি। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ যেটা আছে, হৃৎপিণ্ডের কি থাকে, এই যে এখানে আমরা চিত্রটার মাধ্যমে আমার প্রকোষ্ঠ গুলো দেখবো। হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ থাকে, এখানে মধ্যে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম নাকি, অ্যাট্রিয়ামের বাংলাটাকে বলা হয়, অনেক জায়গায় তোমরা নাম শুনছো অলিন্দ। অ্যাট্রিয়ামকে বলা হয় অলিন্দ, আর ভেন্ট্রিকলকে বলা হয় নিলয়। ঠিক আছে, এই অলিন্দ বা অ্যাট্রিয়াম থাকে দুইটা, ডান এবং বাম। এই যে দেখো তোমাদের এই যে যে অংশটা আমি যেখানে মাউস দিয়েটা মানে কার্সারটা ঘোরাচ্ছি, সেখানে আছে বাম অ্যাট্রিয়াম। তোমাকে মনে হইতেছে যে চিত্রে তো ডানে মনে হইতেছে, না, তুমি যদি তোমার দিক থেকে চিন্তা করো বা তোমার সামনে যে দাঁড়ায় আছে সে তোমার বাম সাইডটাকে কিন্তু ডান সাইডে দেখবে। ঠিক আছে, তো এরকম আর কি। এই যে জিনিসটা, এটাকে এটাকে আমরা বলবো বাম অ্যাট্রিয়াম, আর এটাকে আমরা বলবো ডান অ্যাট্রিয়াম। ঠিক আছে, বাম অ্যাট্রিয়াম। আর এই যে যেটার মধ্যে কার্সরটা ঘুরাইতেছি এটাকে আমরা বলবো কি, ডান অ্যাট্রিয়াম বলবো আর কি। এই যে দুইটা অ্যাট্রিয়াম উপরের দিকে থাকে, মানে একদম তোমার বেসের দিকে থাকে, সেটাকে আমরা বলবো তোমার এট্রিয়াম। আর যেটা নিচের দিকে থাকে, এই যে অংশটা, এই যে দেখো পাতার মতো যে অংশগুলো দেখাচ্ছে, সেগুলোকে আমরা বলবো ভেট্রিকল। ভেট্রিকল, এই যে এটাকে আমরা বলবো কি বাম ভেট্রিকল, আর এটাকে আমরা বলবো কি ডান ভেট্রিকল। ওকে, আচ্ছা। অ্যাট্রিয়ামের প্রাচীরগুলো দেখো, এই যে দেখো এগুলো হলো অ্যাট্রিয়ামের প্রাচীর। এই যে প্রাচীরগুলো, প্রাচীরগুলো খুব সরু দেখাইতেছে। আর ভেট্রিকলে দেখো এই যে এগুলো প্রাচীর, দেখো প্রাচীরটা অনেক মোটা দেখাইতেছে। ঠিক আছে, এজন্য বলা হয় এট্রিয়ামের তুলনায় ভেট্রিকলের প্রাচীরটা পুরু এবং পেশিবহুল। এট্রিয়ামের প্রাচীরটা পাতলা হওয়ার কারণে সে তার এখানে রক্তটা অত পাম্প করে না, যেহেতু পাতলা প্রাচীর, সে রক্তটা পাঠায় দেয় কোথায়, ভেট্রিকলে। এই জন্য সে ভেট্রিকলে তোমার ভেট্রিকলে সঞ্চারিত করে দেয়, পাম্প করে দেয়। ঠিক আছে, সে ভেট্রিকলে যা রক্ত, ভেট্রিকল সব নিয়ন্ত্রণ করবে, তার কারণ তার ইয়াটা, আবরণটা কি অনেক পুরু অবস্থায় আছে। আচ্ছা, ভেট্রিকলের প্রাচীর, এবার আসলে আমরা চিন্তা করি যে ভেট্রিকলের প্রাচীরটা কিন্তু পুরু, বাম ভেট্রিকলের প্রাচীরও পুরু, ডান ভেট্রিকলের প্রাচীরও পুরু। তবে দেখা যাচ্ছে, একটু খেয়াল করো, বাম ভেট্রিকলে, যেটা হলো বাম ভেট্রিকল, এই বাম ভেট্রিকলের প্রাচীরটা দেখো একটু বেশি পুরু, ডান ভেট্রিকল তো না। এটা ডান ভেট্রিকল, এটার প্রাচীরটা একটু পাতলা, আর বাম ভেট্রিকলের প্রাচীরটা একটু পুরু। কত গুণ পুরু হয় বাম ভেট্রিকলেরটা? 3 গুণ বেশি পুরু হয়। এটা নৈর্ব্যক্তিক হিসেবে দাগায় রাখবা। ঠিক আছে, এর কারণ হচ্ছে তোমার ডান ভেট্রিকলে কেবল ফুসফুস রক্ত সঞ্চালিত করে, কিন্তু বাম ভেট্রিকলের সংকোচনে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। ঠিক আছে, বাম ভেট্রিকলের সঞ্চালন যখন করে তখন সারা দেহে রক্ত সঞ্চালিত হয়, আর ডান ভেট্রিকলে শুধুমাত্র ফুসফুসে রক্ত সঞ্চালিত হয়। তাহলে কি বাম ভেট্রিকলের ভূমিকাটা সবচেয়ে বেশি, এজন্য তার আবরণটাও কি বেশি পুরু। ঠিক আছে, এটার মধ্যে আমরা তাহলে জানতে পারলাম দুইটা অ্যাট্রিয়াম, দুইটা ভেট্রিকল থাকে। অ্যাট্রিয়ামের প্রাচীরের তুলনায় ভেট্রিকলের প্রাচীরটা বেশি পুরু থাকে। ভেট্রিকলের মধ্যে বাম ভেট্রিকলের প্রাচীরটা ডান ভেট্রিকলের থেকে 3 গুণ বেশি পুরু থাকে, যেখানে বাম ভেট্রিকলটা কি করে, সারা দেহে রক্ত সঞ্চালিত করে, আর ডান ভেট্রিকলটা কোথায় রক্ত সঞ্চালিত করে, শুধুমাত্র ফুসফুসে রক্ত সঞ্চালিত করে। আচ্ছা, এদের মধ্যে এই যে দেখো, এই দুইটা ভেট্রিকলের মধ্যে দেখো একটা আবরণ আছে, এই যে দুইটা ভেট্রিকলের মধ্যে এই আবরণটা, এই আবরণটার নামটা হলো তোমার অ্যান্টি ভেট্রিকুলার পর্দা। ঠিক আছে, দুইটার মধ্যে দুইটা তার আলাদা থাকে, বাম ভেট্রিকল আর ডান ভেট্রিকলটা আলাদা থাকে, তাকে আমরা আন্তঃ ভেট্রিকুলার পর্দা আমরা বলবো। আর অ্যাট্রিয়ামের যেটা, যে পর্দাটা থাকে, এই যে মাঝখানে যে পর্দাটা, এই অ্যাট্রিয়ামের পর্দাটাকে আমরা বলবো আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। নামের সাথে মিল আছে আর কি, তেমন তেমন কিছু না। তো এখান থেকে নৈর্ব্যক্তিকগুলো একটু খেয়াল করো, যে কোথায় কোথায় রক্ত সঞ্চালিত হয়, কার থেকে কোথায় রক্ত সঞ্চালিত হয়, কত গুণ পুরো, এগুলো একটু খেয়াল রাখো। আর হ্যাঁ, আরেকটা জিনিস আছে সৃজনশীল, যেটা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীল হলো এই জিনিসটা, চিত্র। এই চিত্রটা পরীক্ষায় আসে, চিত্রটা আঁকা শিখবে, কয়েকবার আঁকবো, 2-3 বার আঁকলে এটা একদম ইয়া হয়ে যাবে, তোমার দেখবা যে তুমি আঁকতে পারতেছো। ঠিক আছে, প্র্যাকটিস করবে। তো এই চিত্র আঁকার প্রধান কৌশল, এই যে এমন একটা চিত্র, এই যে এই যে সব চিত্র না পরীক্ষা না মাস্ট আসে, কিছু জিনিস আছে না মাস্ট আসে, এটা একদম মাস্ট আসবে আর কি, এরকম আর কি, এরকম জিনিস এটা। ঠিক আছে, তো এটা তোমরা পড়বা। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হলো তোমার শিরা, শিরা সম্পর্কে একটু জানতে হবে তোমার। আহ শিরা সম্পর্কে একটু জানতে হবে, শিরা এটা, ঠিক আছে, শিরা সম্পর্কে একটু তোমার জানতে হবে। দেখো খেয়াল করো, শিরা সম্পর্কে একটু জানতে হবে। দেখো আমরা শিরা, কয়েক ধরনের শিরা সম্পর্কে একটু বলি, যেমন ঊর্ধ্ব মহাশিরা, উপর দিকে মানে ঊর্ধ্ব মহাশিরা, তারপরে কি সুপারিয়র ভেনাকো, বা এই যে তোমার এই যে সুপারিয়র ভেনাকো মানে উপরের দিকে মহাশিরা, তারপরে কি
নিম্ন মহাশিরা আছে, নিম্ন মহাশিরা, ইনফেরিয়র ভেনা কাভা, এখানে এটা পিছনের দিকে আছে তো এই জন্য দেখানো হয়নি এটা। তারপরে আরো কিছু আছে করোনারি সাইনাস। এই তিনটা শিরা, এই যে তিনটা শিরা বললাম, ঊর্ধ্ব মহাশিরা বা সুপারিয়র ভেনা কাভা, নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা কাভা এবং করোনারি সাইনাস নামক তিনটা শিরা ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এই যে এখানে প্রবেশ করবে, দেখো এই যে সুপার ওভার ভেনা কাভা, এই যে এটা প্রবেশ করলো। তারপরে যে এটা আছে ইনফেরিয়র ভেনা কাভা, এটা প্রবেশ করলো। ঠিক আছে। তারপরে যেখান থেকে আরেকটা এই শিরাগুলা দেখো, তিন শিরাগুলা এসে এখানে এসে প্রবেশ করছে। এই তিনটা শিরা এসে কোথায় প্রবেশ করে? তোমার ডান এট্রিয়ামে প্রবেশ করে। এবার আসে ডান ভেন্ট্রিকলে পালমোনারি ধমনীটা কি হয়? উন্মুক্ত হয়। এই যে দেখো তোমাদের ডান ভেন্ট্রিকলটা কোনটা? এইটা। ঠিক আছে। এই যে দেখো ডান ডান ভেন্ট্রিকলের পালমোনারি ধমনীটা কি হয়েছে? উন্মুক্ত হয়েছে, আইসে এখানে ঢুকছে। এই যে পালমোনারি ধমনী, এটাকে পালমোনারি ধমনী বলা হয় আর কি। উন্মুক্ত হয়েছে। আচ্ছা, দুটি ফুসফুস থেকে আগত পালমোনারি শিরা বাম এট্রিয়ামে প্রবেশ করে। এই যে বাম এট্রিয়াম কোনটা? এটা। এই যে দেখো দুইটা পালমোনারি শিরা বলছি, এই যে বাম পালমোনারি শিরা, আরেকটা আছে ডান পালমোনারি শিরা। এখানে দেখায় না, উল্টা পাশে দেখা। এই যে দেখো দুইটা শিরা কোথায় এসে প্রবেশ করছে? বাম এট্রিয়ামে এসে প্রবেশ করছে। ওকে, এটা একটা বাম এট্রিয়ামে এসে প্রবেশ করে। আর ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী এবং বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনী বের হয়। ডান ভেন্ট্রিকল কোনটা? এই যে আমাদের ডান ভেন্ট্রিকল এটা। এখান থেকে তোমার পালমোনারি ধমনী এই যে বের হইলো, পালমোনারি ধমনী এই যে বের হইতেছে, এটা পালমোনারি ধমনী দেখে এই যে এখান দিয়ে বের হইতেছে। আর বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনী বের হয়। এই যে বাম ভেন্ট্রিকল থেকে যে মহাধমনী বের হইলো এটা। ঠিক আছে, মহাধমনীতে এটা বের হইলো। তাহলে বিভিন্ন ধরনের ধমনী আর শিরাটা কোথা থেকে কোনটা বের হয়েছে একটু খেয়াল করে, এখান থেকে এই জিনিসটা, এটা নৈবিত্তিক, এটা তোমার অনুধাবনমূলক কোশ্চেনে আসে। ঠিক আছে, একটু খেয়াল করে এবার চিত্র দেখে দেখেই, এই চিত্রটা যদি জিনিসগুলো তুমি চিহ্নিত করতে পারো জায়গা মতো, এই যে তোমার এই চিহ্নিত করতে পারো জায়গা মতো, তাইলে তোমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে, এখানে তোমার 3D চিত্র আছে একটা, একটা 3D চিত্র তোমরা দেখবা, ইয়াতে আছে তোমাদের আগের পেজে আছে, ওইটা ছবিটা আমি তুলে নেই, ওইখানে তোমরা আরো ভালো মতো দেখতে পাবো। হৃৎপিণ্ডের লম্ব ছেদে যে তোমাদের কালারফুল একটা চিত্র আছে, ওই চিত্রটা থেকে তোমরা আরো ভালোভাবে দেখতে পারবা। ঠিক আছে। আচ্ছা, কপাটিকা। কপাটিকা কি? কপাটিকা থাকে কি? সংযোগ স্থলে কপাটিকা থাকে। কপাটিকা কয় ধরনের কপাটিকা থাকে? হৃৎপিণ্ডের ভিতরের ছিদ্রপথে কপাটিকা যুক্ত থাকে। হৃৎপিণ্ডের প্রাচীরে এন্ডোকার্ডিয়াম ভাঁজ হয়ে এসব কপাটিকা গঠন করে। ঠিক আছে, ছিদ্রপথে কপাটিকাটা ছিদ্রপথে যুক্ত থাকে। ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে সংযোগ ছিদ্র ট্রাইক্যাপসিড কপাটিকা সংযোগে। এই যে দেখো, এটা কি? ডান এট্রিয়াম, এটা হলো ডান ভেন্ট্রিকল। এই যে দেখো সংযোগ স্থলটা আছে না, এই সংযোগ স্থলকে আমরা কি বলবো? ট্রাইক্যাপসিড ক্যাপাটিকা। কি বলবো আমরা? ট্রাইক্যাপসিড ক্যাপাটিকা, ট্রাইক্যাপসিড কপাটিকা আমরা এটাকে বলবো, এটাকে সংযোগ থাকে। আর বাম এট্রিয়াম বাম ভেন্ট্রিকল, এই যে দেখো সংযোগ স্থলটা, এই সংযোগ স্থলে কে থাকে? বাইকাসপিড কপাটিকা নামে পরিচিত। এই উভয় ধরনের কপাটিকা ভিট্রিওলের প্রায় মাংসল অবিরেকবি প্যাপিলারি পেশির সাথে কন্ডোনারি টেন্ডিন নামক তন্তু দিয়ে যুক্ত থাকে। এই যে দুইটা কপাটিকা আবার কন্ডোনারি তন্তু, এই যে তাদের মধ্যে তন্তু ইয়া থাকে, সেটা দিয়ে তাদের মধ্যে কি থাকে? সংযোগ থাকে একটা। ঠিক আছে, ঠিক আছে। অ্যাট্রিয়ামে আগত শিরাগুলার প্রবেশ মানে তোমার ধরো আহ, এখানে অ্যাট্রিয়ামে যে শিরাগুলো আসে, শিরাগুলো আসার সময় তাদের মধ্যে কোনো কপাটিকার প্রয়োজন হয় না, ধমনী বের হওয়ার জন্য কপাটিকার প্রয়োজন হয় না। আমরা কপাটিকা গুলো কোথায় পাবো? এই ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে আমরা পাবো ট্রাইকাসপিড কপাটিকা, আর বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকলে পাবো আমরা ডাইকাপসিড বা বাইকাপসিড। এই যে বাইকাসপিড কপাটিকা, এই যে কপাটিকা দেখতে পাইতেছি, এই যে সংযোগ স্থলে কপাটিকা থাকে আর কি। ওকে, তাহলে আহ, এটা গেল আমাদের কপাটিকা গেল। এবার হার্টবিট কার্ডিয়াক চক্র, এখান থেকে কিভাবে কি পড়বে আমি একটু বলে দিই। এখান থেকে না কার্ডিয়াক চক্র তোমার কার্ডিয়াক চক্র একটু বলি, বা হার্টবিট বা কার্ডিয়াক চক্র বলতে আমরা কি বুঝি একটু তোমাদের বলে দিই, এটা এত ইয়া করে পড়া লাগবে না। হার্টবিট বা কার্ডিয়াক চক্র, হৃৎপিণ্ডে একবার সংকোচন একবার প্রসারণকে একত্রে হার্টবিট বলা হয়। তুমি যে ধরো তুমি শ্বাস নিলা, শ্বাস ছেড়ে দিলা, এই যে একবার সংকোচন হইলো একবার প্রসারণ হইলো, সংকোচন হইলো প্রসারণ হইলো। সংকোচন কখন হয়? যখন রক্তটা বের করে যায়। আর প্রসারণ কখন হলো? যখন রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। এই যে দুইটা, এই দুইটাকে একত্রে হার্টবিট বলা হয়। এই সংকোচনটাকে সিস্টোল বলা হয়, প্রসারণটাকে ডায়াস্টোল বলা হয়, একত্রে হার্টবিট বলা হয়। এখন সুস্থ ব্যক্তি তোমার হার্টবিট কত? 70 থেকে 80। একজন সুস্থ পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির
70 থেকে 80 বার হয়। বাচ্চাদের বেশি থাকে, বয়স্ক লোকদের কমে যায়। ঠিক আছে? প্রতি হৃৎস্পন্দন চক্র করতে সিস্টোল ও ডায়াস্টোলে যে চক্রাকারী ঘটনাবলী অনুষ্ঠিত হয় তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলা হয়। ঠিক আছে? প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয়। কার্ডিয়াক চক্রের সময়কাল 0.8 সেকেন্ড আর কি। তোমার ধরো 65 বার হার্টবিট হয়। ওকে, ধরো তোমার 65 বার হার্টবিট হয়, তোমার প্রতি মিনিটে 65 বার হার্টবিট হয়, তাহলে 65 বার হার্টবিটের জন্য কত সেকেন্ড লাগে? 60 সেকেন্ড লাগে। তাহলে একবার হার্টবিটের জন্য কত লাগে? 65 বার 60 বাই 75, সরি খেয়াল করো, 75 বার হার্টবিটের জন্য কত সেকেন্ড লাগে? 60 সেকেন্ড লাগে। তাহলে একবার হার্টবিটের জন্য কত লাগে? 60 বাই 75 বা 0.8 সেকেন্ড। তাহলে একটা হার্টবিট করতে কত সময় লাগে? 0.8 সেকেন্ড লাগে। ঠিক আছে? উভয় স্থিতিকালে কত হয়? 0.8 সেকেন্ড হয়। ঠিক আছে? ওকে, একবার হার্টবিট করতে সেটা 0.8 সেকেন্ডের প্রয়োজন পড়ে। ওকে, দেখো, একবার হার্টবিট আমরা প্রথমে আমরা একবার হার্টবিট এখান থেকে হিসাব করব। তো আমরা বলছি যে উম, আচ্ছা দেখো, আমরা আগে পেজে চলে আসছি। আচ্ছা, আমরা বলছি যে একবার আমাদের সংকোচনটাকে বলবো আমরা সিস্টোল, আর প্রসারণটাকে বলবো আমরা ডায়াস্টোল। ওকে, সিস্টোল, তাহলে সিস্টোল অ্যাট্রিয়ামে একবার হবে, ভেন্ট্রিকল একবার হবে। ডায়াস্টোলও অ্যাট্রিয়ামে একবার হবে, ভেন্ট্রিকল একবার হবে। ধরো আমি একটা হার্টবিট কখন বলবো? ধরো অ্যাট্রিয়ামে সিস্টোল আর ডায়াস্টোল হইলো, তখন তাকে আমরা একটা হার্টবিট বলবো। আবার ধরো ভেন্ট্রিকলে সিস্টোল ডায়াস্টোল হইলো, তখন তাকে আরেকটা হার্টবিট বলবো। তাহলে দুইটা হার্টবিট এরকম ভাবে হবে। তা অ্যাট্রিয়ামে আমরা ডায়াস্টোল প্রথমে পড়বো আমরা। ঠিক আছে? অ্যাট্রিয়ামে আমি জাস্ট বলে দিই, একদম তোমার লাইন বাই লাইন পড়তে হবে বা সৃজনশীল আসবে এরকম না। ঠিক আছে? অ্যাট্রিয়ামে যখন ডায়াস্টল শুরু হয়, আচ্ছা ডায়াস্টল মানে কি দেখো? প্রসারণ। ডায়াস্টল মানে হলো প্রসারণ। ওকে, এই সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত এবং শিথিল অবস্থায় থাকে। অ্যাট্রিয়ামে ডায়াস্টল মানে অবশ্যই প্রসারিত অবস্থায় থাকবে। প্রসারিত অবস্থায় কি দুইটা কপাটিকা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে কি দুইটা কপাটিকা বন্ধ হয়ে গেলে এবং প্রসারিত হয়ে গেছে, তাহলে অ্যাট্রিয়ামের মধ্যবর্তী যে চাপ আছে, চাপটা কি হ্রাস পেয়ে যায়। তোমার যখন অ্যাট্রিয়ামে তোমার যখন প্রসারিত হয়ে যাবে, প্রসারিত হলে তো ভিতরে কোনো চাপ থাকবে না। চাপটা হ্রাস পেয়ে গেলে তখন কি হবে? শরীরের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই যে দুইটা শিরা দিয়ে প্রবেশ করবে, সুপারিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, এই দুইটা এসে প্রবেশ করবে। ঠিক আছে? ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করবে কি দেহের বিভিন্ন অংশ থেকে কি সুপারিয়র ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা থেকে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে। আর পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। আচ্ছা, একটা জিনিস তোমাদের নবী থেকে বলে দিচ্ছি, ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। খেয়াল করবা, ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। শুধুমাত্র একটা জায়গায় তারা এক্সেপশনাল কেস, পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এই দুইটা জায়গায় শিরা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ সবসময়, ধমনী সবসময় অক্সিজেন সমৃদ্ধ। শুধুমাত্র পালমোনারি ধমনীটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর পালমোনারি শিরাটা কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে এখানে কি হবে? মাঝখানের চাপটা যখন হ্রাস পেয়ে যায়, তখন কি ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, তারা তো নরমাল শিরা, তারা কি করবে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করবে। তারা রক্তটা কালেক্ট করে কোথায় রাখে? ডান অ্যাট্রিয়ামে। আর পালমোনারি শিরা যেটা উল্টা, যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে কোথায় প্রবেশ করে? বাম অ্যাট্রিয়ামে রাখে আর কি। তখন আর কি কার্বন ডাইঅক্সাইড রক্ত, তাহলে কি প্রসারণ হলে কি আমরা বলছিলাম যে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে এসে পড়ে, তাহলে আসলো। ঠিক আছে? এস টাইম আছে তখন তাকে সিস্টোলটা ঘটে আর কি, তখন তাদের ডায়াস্টোলটা সম্পন্ন হয়। তো ডায়াস্টোলটা সম্পন্ন হলে এই দশের সময়কাল কত? 0.7 সেকেন্ড। আমি আবারও বলছিলাম যে আমাদের হার্টবিটের সময় কত? 0.8 সেকেন্ড। আমরা এটা মিলাবো। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল শেষ হলো যখন
রক্তগুলো আসলো এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা আসলো। এখন যখন সিস্টল শুরু হবে, সিস্টল মানে কি, এখানে গ্যাসীয় একটা ইয়া করতে হবে, ঠিক আছে? তো এটাতে কি করতে হবে, সিস্টলে কি হয়, অ্যাট্রিয়ামের ডায়াস্টলটা যখন শেষ হয়, একই সাথে উভয় অ্যাট্রিয়ামটা কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আমরা সিস্টল বলছি কি, সংকুচিত। সংকোচনের ঢেউ প্রথমে ডান অ্যাট্রিয়াম থেকে শুরু হয়ে পরে বাম অ্যাট্রিয়ামে ছড়িয়ে যায়, ঠিক আছে? এই যে সংকোচন প্রসারণ বা এইসব উদ্দীপনাটা দেয় পেসমেকার। তোমার দেহের পেসমেকারটা হলো সায়ানো অ্যাট্রিয়াল নোট বা SAN, এটা থেকে সূত্রপাতটা ঘটে আর কি। তখন সিস্টলটা শুরু হয়, সংকোচনটা শুরু হয়, এবং সংকোচনটা কি শুরু হলে আস্তে আস্তে রক্তটা তখন কি হতে থাকবে, বের হতে থাকবে, ঠিক আছে? এই যে এটাকে আমরা বলি সিস্টল। এই সিস্টলের সময়কালটা কত, 0.1 সেকেন্ড। এখন দেখো 0.1 আর 0.7 যোগ করলে কত হয়, 0.8। এই যে আমাদের একটা হার্টবিট শেষ হলো, অ্যাট্রিয়ামের কাজ শেষ, এবার আসে ভেট্রিকল কি করে সেটা একটু দেখি আমরা। ভেট্রিকলের অ্যাট্রিয়ামের সিস্টলটা যখন শেষ হয়, তখন ভেট্রিকলটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়ে হয় আর কি। রক্তপূর্ণ অবস্থায় তোমার কি হয়, সংকুচিত। তোমার এই যে অ্যাট্রিয়াম থেকে রক্তগুলো এখন কোথায় এসে পড়ছে, ভেট্রিকলে। ভেট্রিকলটা রক্ত সমৃদ্ধ হয়ে গেছে, তারপর কি রক্তপূর্ণ হয়ে গেছে। রক্তপূর্ণ হয়ে যাওয়ার পর ভেট্রিকলটা আস্তে আস্তে কি হতে থাকবে, সংকুচিত হতে থাকবে। সংকুচিত হয়ে থাকার কারণে ট্রাইক্যাপসিড কপাটিকা আর বাইক্যাপসিড কপাটিকা, যেগুলো তোমার ইয়ার সাথে অ্যাট্রিয়ামের সাথে সংযোগ ছিল, সেগুলো বন্ধ হয়ে যায়। সেমিনুলার কপাটিকা, যেটার সাথে মানে তোমার নিচে তোমার ধমনীগুলোর সাথে কন্টাক্ট ছিল, সেগুলো খুলে যায়, ঠিক আছে? এতে লাভ সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয়, একটা শব্দ সৃষ্টি হয়। চাপ বৃদ্ধি হতে থাকার কারণে তোমার রক্ত তোমার ভেন্ট্রিকলের বাইরে নির্গত হয়ে যাবে, মানে রক্তগুলো তো অবশ্যই বাইরে নির্গত হয়ে যাবে। তখন তোমার কি, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারিতে ধমনীতে যায়। যেই রক্তটার মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা কিন্তু পালমোনারি ধমনীতে যাবে। আমরা জানি পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি বাকি ধমনীতে প্রবেশ করে। এই দশার সময়কালটা কি হয়, 0.3 সেকেন্ড হয়। আচ্ছা, এবার আসো ভেট্রিকুলার ডায়াস্টল। ভেট্রিকুলার ডায়াস্টল পরপরই ডায়াস্টল সরে এই দশার থেকে 0.5 সেকেন্ড। তাহলে দেখো ভেট্রিকুলার সিস্টল কত, 0.3, ভেট্রিকুলার ডায়াস্টল কত, 0.5, তাহলে কত হইলো, 0.8। প্রসারিত হইতে থাকে, ভেট্রিকুলার মধ্যস্থ চাপ কমতে থাকে, ফলে অ্যাওয়ারটা এবং ধমনী ভেট্রিকুলে ফিরে আসতে শুরু করে এবং অতি অতি দ্রুত সেমিনুলার কপাটিকা বন্ধ হয়ে যায় আর কি। এখানে ডাব নামক দ্বিতীয় শব্দটা সৃষ্টি হয়, একটা শব্দ সৃষ্টি হয় আর কি। তাইলে এখান থেকে তুমি কি পড়বা, মানে এত তো ই করে পড়া, কোথা থেকে কোথায় যায় এগুলো পড়ার দরকার নেই আর কি। তুমি পড়বা কি, কত সেকেন্ড ধরে স্থায়ী হয়, কোনটাকে হার্টবিট বলে, মানে একটা হার্টবিট কোথায় সৃষ্টি হয়, ডাব শব্দটি কোথায় কোথায় সৃষ্টি হয়, প্রথম লাভ শব্দ কোথায় সৃষ্টি হয়, এগুলো একটু জাস্ট নৈবিত্তিক হিসেবে মনে রাখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা আর তেমন কিছু না। আচ্ছা, এবার মায়াজনিক নিয়ন্ত্রণ। মায়াজনিক নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি, মায়াজনিক নিয়ন্ত্রণটা কি আসলে? যেমন তুমি যদি হাত নড়াও, হাতের মধ্যে টিস্যু আছে, সেখানে একটা স্নায়ুতন্ত্র আছে, সেটা একটা উদ্দীপনা দিবে, তারপর তুমি হাতটা নড়াইতেছো, মস্তিষ্ক থেকে একটা উদ্দীপনা আসবে। কিন্তু বাইরে থেকে কোনো উদ্দীপনাই আসে না। উদ্দীপনা আসে না, ধরো তুমি সামনে একটা মশা আসছে, চোখের সামনে কিছু আসছে, তুমি চোখটাকে হঠাৎ করে বন্ধ করে দিছো, উদ্দীপনা আসতেছে। কিন্তু কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড কন্টিনিউয়াসলি পাম্প করে যাচ্ছে। কোন উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করে যাচ্ছে। এই নিয়ন্ত্রণটাকে আমরা বলবো মায়োজনিক নিয়ন্ত্রণ। সে কিন্তু কোনো উদ্দীপনা পায় না, অর্থাৎ স্নায়ুতন্ত্র কোনো উদ্দীপনা ছাড়াই নিজ থেকে স্পন্দন করে। কোন স্তন্যপায়ী হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করে অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি রেখে দাও, তাইলে তার হার্টবিট চলতে থাকবে, ঠিক আছে? তুমি যদি অক্সিজেন সমৃদ্ধ লবণ বানাও, অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণ বানাও একটা, সেখানে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি হৃৎপিণ্ডটা রেখে দাও আলাদা করে, মানুষের দেহে থেকে আলাদা করে, তাহলে সেটা হার্টবিট চলতে থাকবে কোনো উদ্দীপনা ছাড়াই। তাহলে এখানে উদ্দীপনা ছাড়াই এখানে, তাহলে এগুলো কাজটা করে কে, কিছু হৃৎপেশি আছে এই কাজটা করে। হৃৎপেশিগুলো কি কি, প্রথমটা হলো সায়ানো অ্যাট্রিয়াল নোড, এটা হলো প্রাকৃতিক পেসমেকার। পেসমেকার বলে না, নাম শুনছো? এই সায়ানো অ্যাট্রিয়াল নোডটা হলো পেসমেকার, মানবদেহের প্রাকৃতিক পেসমেকার, ঠিক আছে? এটি ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, ডান অ্যাট্রিয়াম এবং সুপার ভেনাকোভা ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে, আচ্ছা 1 মিনিট।
ওকে, তাহলে দেখো এখানে কি হয়েছে, এটা অবস্থিত থাকে 10 থেকে 15 ন্যানোমিটার লম্বা, 3 মিলিমিটার চওড়া, 1 মিলিমিটার পুরু। সায়ানোব্যাকটেরিয়াল নোড থেকে সৃষ্ট একটি অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। তাইলে এই যে সায়ানোব্যাকটেরিয়াল নোড, এটার থেকেই প্রথম ইলেকট্রিক সিগন্যালটা আসে, যেটার কারণে তোমার হার্টবিটটা শুরু হয়। এই উত্তেজনা ছোট ছোট হৃৎপিণ্ডের চারদিকে করে, উত্তেজনার একটা সংকোচন ঘটায়। তোমার এই অ্যাট্রিয়ামের প্রাচীরের সংকোচন ঘটায়, যেহেতু এটা অ্যাট্রিয়ামের সাথে থাকে, অ্যাট্রিয়ামের সংকোচন ঘটায় বলে, কারণ প্রতিটি উত্তেজনার ঢেউ এখানে সৃষ্টি হয়। যদি পরেরটি মানে প্রত্যেকবার একটা করে ইলেকট্রিক সিগন্যাল দেয় আর হার্টবিট হয়, এবং পরবর্তী ইলেকট্রিক সিগন্যাল আস্তে আস্তে সব কাজ করে কি সায়ানোঅ্যাট্রিয়াল নোড, মানে প্রাথমিক সিগন্যালটাই দিয়ে দেয় কি সায়ানোঅ্যাট্রিয়াল নোড। এই সায়ানোঅ্যাট্রিয়াল নোডটা নষ্ট হয়ে গেলে তখন তোমার হার্টবিটটা ঝামেলা হয়, তোমার শ্বাসকষ্ট হয়, তোমার হৃৎপিণ্ড ঠিক মতো পাম্প করে না, তখন আমরা কি করি, একটা কৃত্রিম পেসমেকার লাগাই আমরা, ঠিক আছে। সায়ানোঅ্যাট্রিয়াল নোডের থেকে কপি করে এই কৃত্রিম পেসমেকারটা লাগানো হয়। এই যে দেখো পেসমেকারটা, সেটা কোথায় অবস্থিত, ডান অ্যাট্রিয়ামে অবস্থিত। এই যেটা ডান অ্যাট্রিয়াম, এটা বাম অ্যাট্রিয়াম, ঠিক আছে। এটা ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। ডান অ্যাট্রিয়ামে সায়ানোঅ্যাট্রিয়াল নোডটা থাকে, এটার মাধ্যমে তোমার ইলেকট্রিক সিগন্যালটা যায় আর কি, নিজে নিজেই। ওকে, আরো কিছু বেশি থাকে। এই যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, ডান অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকলের প্রাচীরে অবস্থিত। এটা ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের প্রাচীরে অবস্থিত। সায়ানোঅ্যাট্রিয়াল নোডের অনুরূপ গঠন বৈশিষ্ট্য এভিয়ান টিস্যু বা এবি বান্ডেল নামক বিশেষ তন্তুগুচ্ছের সাথে যুক্ত থাকে। মাধ্যমে উদ্দীপনার ঢেউ অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবাহিত হয়। এটার মাধ্যমে কি, তোমার ধরো এই সায়ানোঅ্যাট্রিয়াল নোডটা একটা উদ্দীপনা দিয়ে দেয় বা একটা সংকেত দিয়ে দেয়, সেই সংকেতটাকে কি করে, এই এবি নোডটা কি করে, তোমার এইখান থেকে বাকি গুলাতে পৌঁছায় দেয় আর কি, এবি নোডটা, ঠিক আছে। এবি নোডটা পৌঁছায় দেয়। তো উদ্দীপনার ঢেউ পরিবহনে 0.15 সেকেন্ড দেরি হয়, মানে এখান থেকে উৎপন্ন হয়ে এখানে আস্তে আস্তে 0.15 সেকেন্ড লাগে, ঠিক আছে। এজন্য কি ভেন্ট্রিকুলার সিস্টেম শুরুর আগে অ্যাট্রিয়াল সিস্টেম সম্পূর্ণ হয়। দেখো খেয়াল করো, আগে এটা বলি আমি কি বলছি এখানে, সায়ানোঅ্যাট্রিয়াল নোডটা যখন উদ্দীপনা দেয়, সেটা কোথায় উদ্দীপনা দিল, অ্যাট্রিয়ামে উদ্দীপনা দিল। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টলটা এজন্য আগে শেষ হয়। তারপর এখান থেকে ভেন্ট্রিকলে আসতে এবি নোডটা ভেন্ট্রিকলে নিয়ে আসে, এটা আস্তে আস্তে 0.15 সেকেন্ড দেরি হয়ে যায়, যার কারণে আগে অ্যাট্রিয়ামের কাজ শেষ হয়, তারপর ভেন্ট্রিকলের কাজ শুরু হয়। এজন্যই আমরা একটু আগে দেখো হৃদচক্র পড়লাম, আগে অ্যাট্রিয়ামের গুলো পড়লাম, তারপর কিসের গুলো পড়লাম, ভেন্ট্রিকলের গুলো পড়লাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা আছে পার্কিনজিক তন্তু। এই যে দেখো নিচে কিছু তন্তু থাকে এই ইয়ার সাথে, ভেন্ট্রিকলের সাথে কিছু ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের প্রাচীরে, এই যে দেখো অ্যাট্রিয়ামের প্রাচীরেও থাকে এটা, এই যে দেখো ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে এটা আছে, ঠিক আছে। ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে আর বাম ভেন্ট্রিকলের প্রাচীরে তোমার কি থাকে, কিছু তন্তু থাকে, বান্ডল অফ হিজ নামক কিছু তন্তু থাকে, সেগুলাকে আমি পার্কিনজি তন্তু বলাবো, ঠিক আছে। এগুলো তোমার কি হৃৎপিণ্ড নিম্ন দেশে সংকোচন শুরু হইতে সাহায্য করে। এটা নিম্ন দেশে থাকে, তো নিম্ন দেশে এই সংকোচনটা শুরু হইতে কি করে, সাহায্য করে, ঠিক আছে। এই যে তন্তুগুলা তিন ধরনের দেখলাম, সায়ানোঅ্যাট্রিয়াল নোড, তারপরে এভি নোড, এগুলার কাজটাই কি, তোমার নিজে নিজে তোমার হৃৎপিণ্ডের কম্পনটা সবসময় করে রাখা, একটা সচল অবস্থায় রাখা, ঠিক আছে। এরা তাহলে তোমার কি লাগতেছে না, কোনো উদ্দীপনা লাগতেছে না, এদের কারণে তোমার উদ্দীপনা ছাড়াই তুমি কি পাইতেছো, তোমার হৃৎপিণ্ডের পাম্প করা পাইতেছো। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আমরা রক্তচাপ বা ব্যারোডিসিপ্টর। রক্তচাপ তোমার উচ্চ রক্তচাপ কি হতে পারে, নিম্ন রক্তচাপ কি হতে পারে। ব্যারোডিসিপ্টর কি, আসলে ব্যারোডিসিপ্টর হলো তোমার রক্তচাপটা পরিমাপ করবে, সব সময় সে নিরীক্ষণ করবে, করে নিরীক্ষণ করে সে কি করবে, ওই রক্তচাপটা কি করে দিবে, একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে, ঠিক আছে। ধরো রক্তচাপটা ধরো তোমার উচ্চচাপ ব্যারি রিসিপ্টর, উচ্চচাপ ব্যারি রিসিপ্টর ধরো রক্তচাপটা কমে গেল, রক্তচাপটা কমে গেল, রক্তচাপটা কমে গেল, ধরো কোনো মানসিক আঘাতে বা কোনো ইয়াতে রক্তচাপটা কি হয়ে গেছে, কমে গেছে। তো রক্তচাপটা কমে গেলে এখন ব্যারি রিসিপ্টরের, উচ্চ ব্যারি রিসিপ্টরের কাজটা কি, রক্তচাপটা একটু বাড়ায় দেওয়া, ঠিক আছে। রক্তচাপ যদি পড়ে যায়, সেই রক্তচাপটা একটু কি করে দেওয়া, বাড়ায় দেওয়া। তখন কি করে দেয়, হৃদস্পন্দনটা দ্রুত করে দেয়, বাড়ায় দেয়, হৃদস্পন্দনটা অনেক বাড়ায় দেয়। অনেক বাড়ায় দেওয়ার কারণে কি, রক্তটা কি খুব সজোরে সংকুচিত বা পাম্প হইতে থাকে, খুব সজোরে পাম্প হওয়ার কারণে রক্তচাপটা কি হয়ে যায়, একটু বেড়ে যায়, ঠিক আছে। রক্তচাপটা একটু বেড়ে যায়। আবার ধরো আরেক ধরনের ব্যারি রিসেপ্টর আছে, নিম্ন ব্যারি রিসেপ্টর আছে। তখন কি নিম্ন ব্যারি রিসেপ্টর কি, নিম্নচাপ ব্যারি রিসেপ্টর, যখন তোমার রক্তচাপটা বেশি হয়ে যায়, তখন রক্তচাপটা কমানো লাগবে, কমানোর জন্য আমরা কি করব, নিম্নচাপ ব্যারি রিসেপ্টর ইউজ করব। তো নিম্নচাপ ব্যারি রিসেপ্টর তখন কি করে, তোমার
ইটা পাম্পের ইয়াটা হার্টবিটটা একটু কমায় দেয়, যার কারণে তোমার রক্তচাপটা একটু স্বাভাবিক হয়ে আসে। ঠিক আছে? তো এটা এদের রিসিপ্টর ইয়েতে থাকে, কৃত্রিম রিসিপ্টর তোমার দেহে থাকে আর কি। কৃত্রিম রিসিপ্টর তোমার দেহে থাকে, সেই কৃত্রিম রিসিপ্টর গুলা তোমার এই কাজটা করে। যদি তোমার প্রবলেম হয় তাহলে তোমার বিভিন্ন পরবর্তী রিসিপ্টর লাগানোর প্রয়োজন পড়ে আর কি। ঠিক আছে? আচ্ছা, মানবদেহে রক্ত সংবহন। রক্ত সংবহন দুই ধরনের। একটা হলো তোমার রক্ত সংবহন মানে কোথা থেকে কোথায় যায় আর কি, এই জিনিসটা। রক্ত সংবহন দুই ধরনের, একটা সিস্টেমিক সংবহন আর একটা হলো পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহনটা এক কথায় বলি আমরা, সিস্টেমিক সংবহনটা হলো তোমার বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে ডান এট্রিয়ামে ফিরে আসবে। বাম ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে সব জায়গায় ঘুরে ফিরে কোথায় ফিরে আসবে? ডান এট্রিয়ামে ফিরে আসবে। তখন তাকে আমরা সিস্টেমিক পরিবহন বলবো। এখানে যে একটা লাইন আছে দেখো তোমরা, ওগুলো আলাদা কিছু না। তবে পালমোনারি সংবহনটা আমরা একটু দেখাবো। পালমোনারি সংবহনটা উপরে বলে আমরা ফুসফুসীয় সংবহন। এই জিনিসটা আসলে কি? ডান ভেন্ট্রিকল থেকে বাম এট্রিয়ামে যায়। ডান ভেন্ট্রিকল থেকে বাম এট্রিয়ামে যায়, সেটাকে আমরা পালমোনারি সংবহনটা বলবো। এই যে দেখো, বলছে কি ডান ভেন্ট্রিকল থেকে বাম এট্রিয়ামে যাবে। এই যে দেখো ডান ভেন্ট্রিকল, এই যে প্রথমে এই ডান এট্রিয়াম থেকে ট্রাইক্যাপসিড কপাটিকা, আমরা জানি ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মধ্যে কি কপাটিকা থাকে? ট্রাইক্যাপসিড কপাটিকা অতিক্রম করে প্রথমে রক্ত কোথায় আসে? ডান ভেন্ট্রিকলে আসে। ডান ভেন্ট্রিকলে প্রবেশ করার পর হৃৎপিণ্ডের সংকোচন কারণের মাধ্যমে পালমোনারি ধমনী এর মধ্য দিয়ে রক্ত ফুসফুসে প্রবেশ করে। এই যে দেখো, এই যে ডান ভেন্ট্রিকল থেকে এই যে যে ধমনীটা গেছে, এই যে নলটা গেছে, এটাকে পালমোনারি ধমনী বলবো। এই পালমোনারি ধমনী দিয়ে রক্ত কোথায় প্রবেশ করলো? ফুসফুসে প্রবেশ করলো। আমরা জানি পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে কার্বন ডাই অক্সাইড রক্ত সমৃদ্ধ রক্তটা কোথায় নিয়ে গেল? ফুসফুসে নিয়ে গেল। তারপর গ্যাসের একটা বিনিময় ঘটে। কার্বন ডাই অক্সাইডটা কিসে রূপান্তরিত হয়? অক্সিজেনে রূপান্তরিত হয়। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে তোমার কোথায় প্রবেশ করে? বাম এট্রিয়ামে প্রবেশ করে। ঠিক আছে? বাম এট্রিয়ামে প্রবেশ করে, তারপর কি বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মধ্যে কি আছে? বাইকাপসিড কপাটিকা আছে, সেটা দিয়ে তারপর কোথায় প্রবেশ করে? বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে। তাহলে এইভাবে তোমার ইয়াটা এখান থেকে এখানে কি হয়? প্রবাহিত হয়। এটাকে আমরা পালমোনারি সংবহনটা বলি আর কি, পালমোনারি সংবহনটা বলি। ঠিক আছে? তবে এখানে একটা তোমাদের ধমনী এবং শিরার মধ্যে ইয়ে থাকে। আমাদের ধমনীটা আমরা জানি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর শিরাটা হলো কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। কিন্তু এক্সেপশনটা কোন দিকে? পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আর পালমোনারি শিরাটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এটা একটু তাদের মধ্যে ব্যতিক্রম। ঠিক আছে? এই জিনিসটা তাদের ব্যতিক্রম। ওকে, তো এই জিনিসটা ব্যতিক্রম মানে তাদের নর্মাল নিয়ম অনুযায়ী যায় না। তাহলে এভাবে তোমার জাস্ট এখান থেকে সৃজনশীলের জন্য পড়তে হবে না, এখান থেকে মনে রাখবো কোথা থেকে কোথায় যায়। সিস্টেমিকে যায় বাম ভেন্ট্রিকল থেকে ডান এট্রিয়ামে, আর পালমোনারিতে যায় ডান ভেন্ট্রিকল থেকে বাম এট্রিয়ামে। এটা জাস্ট মনে রাখতে হবে। আর একটু জাস্ট একটু দেখলা যে তোমরা এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, এই জিনিসগুলো একটু খেয়াল করলা আর কি। আর তেমন কিছুই না, এখান থেকে অনেক কিছু যে পড়ে ফেলতে হবে তাও না। ঠিক আছে? তাহলে আমাদের এটা একটা হইলো। তাহলে আমাদের আজকে আমরা হৃৎপিণ্ডের গঠন পড়লাম, পড়লাম, সবকিছু পড়লাম, যে হৃৎপিণ্ড সম্পর্কিত যা আছে তারপর পড়লাম। নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হলো তোমার এই হৃৎপিণ্ডের কি কি রোগ বা কি ধরনের সমস্যাগুলো হয়। বুকে ব্যথা, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর, তারপর তোমাদের পেসমেকার কিভাবে লাগানো হয় বা কৃত্রিম পেসমেকার কেন লাগানো হয়, ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস সার্জারি, অ্যানজিওপ্লাস্টি, এই জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখবো আর কি। এই জিনিসগুলো যতগুলো পারি এই রোগগুলো সম্পর্কে, মানে হৃদরোগ যতগুলো আছে এবং হৃদরোগের চিকিৎসাগুলো কিভাবে করা হয়, কিভাবে তোমার এই রোগগুলো চিকিৎসা করা হয়, মানে কি এগুলো কিভাবে তোমার অপারেশন করা হয় বা তোমার সার্জারি কিভাবে করা হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। এবং কৃত্রিম জিনিসগুলো কিভাবে বসানো হয় বা কৃত্রিম পেসমেকার কিভাবে বসানো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।